আইআরবি ইনফ্রাস্ট্রাকচারকে নিয়ে বাজারে একটা বেশ অদ্ভুত ধাঁধা তৈরি হয়েছে। ব্যাপারটা কি? একদিকে কোম্পানির ফলাফল দারুণ ভালো, কিন্তু অন্যদিকে বাজার যেন বলছে সাবধান, সামনে বিপদ। চলুন না আজ এই দুই বিপরীত ছবির পেছনের আসল কারণটা খুঁজে বের করা যাক। একবার ভাবুন তো, একটা কোম্পানির রিপোর্ট কার্ডের সব দারুণ নম্বর, কিন্তু মার্কেট তার পতনের ভবিষ্যৎবাণী করছে। ঠিক এইরকমই এক অদ্ভুত পরিস্থিতিতে পড়েছে আইআরবি ইনফ্রা, আর এটাই হতে চলেছে আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। তাহলে চলুন এক ঝলকে দেখে নিই আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা ভারতের এই হাইওয়ে জায়ান্টকে একটু চিনে নেব, তারপর দেখব এর সাম্প্রতিক আর্থিক ফলাফল কতটা শক্তিশালী। এরপরে আসবে আসল চমক, বাজারের পরস্পর বিরোধী সংকেতগুলো আমরা বিশ্লেষণ করব। সবশেষে কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনা ও ঝুঁকি খতিয়ে দেখে একজন বিনিয়োগকারীর জন্য এর অর্থ কী দাঁড়ায় সেটাও বোঝার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, ভারতের হাইওয়ে জায়ান্টের সাথে পরিচয়। এই শেয়ারের পেছনের ব্যবসাটা আসলে কি সেটা বোঝা খুব জরুরি। আচ্ছা, আইআরবি ইনফ্রার ব্যবসার মডেলটা কিন্তু বেশ সোজা। একে বলে বিওটি আর টিওটি মডেল। সহজ কথায় বললে, সরকার যখন কোনো বড় রাস্তা বা হাইওয়ে বানাতে চায়, তখন আইআরবির মতো কোম্পানিগুলো এসে টাকা দিয়ে সেটা বানায়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত টোল আদায় করে নিজেদের খরচ আর লাভ তুলে নেয় এবং তারপর সেই রাস্তাটা সরকারের হাতে তুলে দেয়। জেনে রাখা ভালো যে আইআরবি ইনফ্রা হল ভারতের সবচেয়ে বড় বেসরকারি হাইওয়ে ডেভেলপার। মুম্বাই, পুনে আর আহমেদাবাদ ভদোদরা এক্সপ্রেসওয়ের মতো বিশাল বিশাল প্রজেক্ট কিন্তু এদেরই তৈরি। আর এদের একটা দারুণ কৌশল হল, তৈরি করা অ্যাসেটগুলো থেকে নিয়মিত টাকা তোলার জন্য এরা আইআরবি ইনভেস্ট ফান্ড ব্যবহার করে। বেশ, কোম্পানিকে তো চেনা হলো। এবার চলুন এর সাম্প্রতিক পারফরম্যান্সটা একটু দেখে নিই। মানে অর্থবর্ষ ২৬-এর প্রথম কোয়ার্টারের ফলাফলটা কেমন ছিল সেটাই এখন দেখব। প্রথমেই দেখুন আয়। গত বছরের তুলনায় কোম্পানির অপারেশন থেকে আয় বেড়েছে ১৩%। এটা কিন্তু বেশ ভালো একটা সংকেত, মানে তাদের মূল ব্যবসা ঠিকঠাকই চলছে। কিন্তু আসল চমকটা অন্য জায়গায়, সেটা হলো নেট প্রফিট। প্রায় ৪৪% একটা বিশাল লাভ। ভাবা যায়? এই একটা সংখ্যাই কিন্তু কোম্পানির দক্ষতার আসল ছবিটা তুলে ধরে। এখন প্রশ্ন হলো, লাভের এই অসাধারণ বৃদ্ধিটা আসছে কোথা থেকে? এর পেছনে মূল কারণ দুটো। এক, টোল থেকে আয় লাগাতার বাড়ছে, আর দুই, তাদের যে ইনভেস্ট ফান্ড আছে সেখান থেকেও নিয়মিত টাকা আসছে। এই দুটো মিলেই লাভের চাকায় গতি এনে দিয়েছে। কিন্তু এখানেই গল্পের আসল টুইস্ট। একদিকে এত ভালো রেজাল্ট, আর অন্যদিকে বাজার যেন অন্য কথা বলছে। কোম্পানির আর্থিক সংখ্যার সঙ্গে টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো কেন মিলছে না? চলুন সেটাই খুঁজে বের করি। এই স্লাইডটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বাঁ দিকে ফান্ডামেন্টালস কি বলছে। প্রফিট বেড়েছে প্রায় ৪৫%, আর পিই রেশিও মাত্র ৪-এর কাছাকাছি। মানে আয়ের তুলনায় শেয়ারের দাম খুবই কম। কিন্তু ডান দিকে দেখুন, টেকনিক্যাল চার্ট একদম উল্টো কথা বলছে, স্ট্রং সেল। এই দুটো সম্পূর্ণ বিপরীত সংকেত দেখেই তো বিনিয়োগকারীরা দ্বিধায় পড়ে গেছেন। এই বিভ্রান্তিটা আরও বাড়বে যদি আমরা বিভিন্ন ট্রেডিং প্ল্যাটফর্মের দিকে তাকাই। যেমন ধরুন, ট্রেডিং ভিউ বলছে শেয়ারের দাম কমার সম্ভাবনা প্রবল। আইএনডি মানিও প্রায় একই কথা বলছে। কিন্তু মজার ব্যাপার হল, ধান.co এর মতো কিছু প্ল্যাটফর্ম আবার কেনার পরামর্শ দিচ্ছে। অর্থাৎ টেকনিক্যাল অ্যানালিস্টের মধ্যেও কিন্তু পুরোপুরি একমত নেই, যদিও বেশিরভাগই একটু নেতিবাচক সংকেত দিচ্ছে। তবে ভ্যালুয়েশনের দিক থেকে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। এর পিই রেশিও মাত্র 3.95, মানে এই সেক্টরের অন্যান্য কোম্পানির তুলনায় এটা অনেক কম। একজন বিনিয়োগকারীর চোখে এর মানে হতে পারে যে শেয়ারটা হয়তো তার আসল মূল্যের চেয়ে কমে, মানে সস্তায় পাওয়া যাচ্ছে। তাহলে এই সব কিছুর পর ভবিষ্যতের ছবিটা কেমন হতে পারে? চলুন এবার একটু গভীরে গিয়ে এর সম্ভাবনা আর ঝুঁকিগুলো নিয়ে আলোচনা করা যাক। কোম্পানির ভবিষ্যতের জন্য কিন্তু বেশ কিছু ভালো দিকও আছে। যেমন ধরুন, টোল থেকে আয় তো বাড়ছেই, সাথে আছে ইনভাইট থেকে নিয়মিত আয়। সরকারও পরিকাঠামো নিয়ে খুব জোর দিচ্ছে, যার সুবিধা এরা পাবে, আর কোম্পানির আর্থিক অবস্থাও ধীরে ধীরে ভালো হচ্ছে। কিন্তু ভালো দিকের সাথে সাথে কিছু ঝুঁকির কথাও মাথায় রাখতে হবে। যেমন কোম্পানির ঋণ কিন্তু বেশ বেশি, তাই সুদের খরচ একটা চিন্তার বিষয়। তাছাড়া নতুন প্রজেক্ট শেষ হতে দেরি হলে সেটাও একটা সমস্যা হতে পারে। আর টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো যে দুর্বল সেটা তো আমরা দেখলামই। অ্যানালিস্টরা কি ভাবছেন? মতিলাল ওসওয়ালের মতো বড় ব্রোকারেজ ফার্ম তাদের টার্গেট প্রাইস কমিয়ে ৫০ টাকা করেছে। কিন্তু মজার ব্যাপার হলো, অন্যান্য অ্যানালিস্টদের গড় টার্গেট প্রাইস কিন্তু প্রায় ৬২ টাকার কাছাকাছি, যা এখনকার দামের থেকে অনেকটাই বেশি।
এর থেকে বোঝা যায় যে স্বল্পমেয়াদী সমস্যা থাকলেও দীর্ঘমেয়াদে অনেকেই আশাবাদী। তো এত সব তথ্য বিশ্লেষণের পর একজন বিনিয়োগকারীর কি করা উচিত? চলুন ফাইনাল ভার্ডিক্টটা দেখে নেওয়া যাক। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা এক জায়গায় আনি, বিষয়টা এরকম দাঁড়ায়। যারা শর্ট টার্ম ট্রেডিং করেন তাদের জন্য ছবিটা খুব একটা ভালো নয়। টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো বলছে দাম আরও পড়তে পারে, তাই সাবধানে থাকা ভালো। কিন্তু যারা লম্বা সময়ের জন্য বিনিয়োগ করতে চান তাদের জন্য গল্পটা একদম অন্যরকম। কোম্পানির ফান্ডামেন্টাল শক্তিশালী আর ভ্যালুয়েশনও বেশ আকর্ষণীয়, তাই তাদের জন্য এটা একটা সুযোগ হতে পারে। তাহলে একজন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী কী স্ট্র্যাটেজি নিতে পারেন? প্রথমত, এটা মেনে নিতে হবে যে শেয়ারের দামে এখন কিছুটা ওঠানামা চলবে। দ্বিতীয়ত, দাম যখনই একটু কমবে তখন অল্প অল্প করে শেয়ার জমানোর কথা ভাবা যেতে পারে। মূল ফোকাসটা রাখতে হবে কোম্পানির ব্যবসা আর এর কম ভ্যালুয়েশনের ওপর। আর সব ঠিক থাকলে ফান্ডামেন্টালস অনুযায়ী ৫৫ থেকে ৬২ টাকার একটা লেভেল ভবিষ্যতে আশা করা যেতেই পারে। আর হ্যাঁ, যারা শর্ট টার্মে বাজার ফলো করছেন তাদের জন্য দুটো লেভেল খুব জরুরি। একটা হলো ৪২ টাকার সাপোর্ট লেভেল আর অন্যটা হলো ৪৫ টাকার রেজিস্ট্যান্স লেভেল। এই দুটো লেভেল শেয়ারের গতিপথ বুঝতে সাহায্য করবে। সবশেষে একটাই প্রশ্ন থেকে যায়, আইআরবি ইনফ্রার এই যে শক্তপোক্ত ব্যবসা, সেটা কি শেষ পর্যন্ত বাজারের এই সাময়িক নেতিবাচক সেন্টিমেন্টকে হারিয়ে জিততে পারবে? এর উত্তরটা হয়তো সময়ই দেবে।